হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। আশা করছি প্রত্যেকে সব ভালো আছো, সুস্থ আছো। তো সাকসেস অরবিটের পক্ষ থেকে প্রত্যেককে আজকের ক্লাসে স্বাগত জানাই। তো আজকের যে ক্লাসটা মেনলি তোমাদের আরআরবি গ্রুপ ডি কে লক্ষ্য করে তোমাদের ক্লাসটা আজকে তৈরি করা হয়েছে। আগের দিন ক্লাসও তোমরা করেছো অনেকেই, যে সেদিন আমাদের সাউন্ড ক্লাসকে নিয়ে সাউন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হয়েছিল। সাউন্ডে যত রকম প্রিভিয়াস এর কোশ্চেন এসেছিল, শুধু গ্রুপ ডি না, আরআরবি, এনটিপিসি বলো, আরপিএফ বলো, সেকশন কন্ট্রোলার বলো, এএলপি বলো, যতগুলো রেলের পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু সাউন্ড থেকে যেরকম টাইপের কোশ্চেন এসেছে সবগুলো কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হয়েছে উইথ নিউমেরিক্যাল। সায়েন্সের মধ্যে যে ম্যাথামেটিক্স কোশ্চেনগুলো আছে সেগুলোকে কিন্তু তোমাদেরকে সলিউশন করে দেওয়া হয়েছে। তো যারা ক্লাসটা করোনি অবশ্যই ক্লাসটা একবার দেখে নিও। তোমাদের সাউন্ড চ্যাপ্টারটা 1 ঘন্টার মধ্যে পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আজকের যে ক্লাসটা এই ক্লাসটার লক্ষ্য হচ্ছে কি, যে ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি এই চ্যাপ্টারটা তোমাদেরকে কমপ্লিট করা। অবশ্যই আমরা কিছু বেসিক হয়তো পড়েছি, অনেকে হয়তো ভুলে গেছি, বাট যে নিউমেরিক্যাল কোশ্চেনগুলো পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমাদের এখানে সলিউশন করতে হবে। চলো বেশি কথা না বাড়িয়ে আজ ক্লাসটার দিকে এগিয়ে যাওয়া যাক। আর যা প্রথমেই একটু বলে রাখি, যারা ক্লাসে নতুন আছো প্রত্যেকেই ক্লাসটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ রেলওয়ে গ্রুপ ডি কে যে সামনে যে আমাদের এক্সাম আসতে চলেছে, আশা করছি আগস্ট মাস থেকে তোমরা পরীক্ষার ডেট পেতে পারো, ঠিক আছে, সামনের আগস্টে। তো তার আগে কিন্তু তোমাদেরকে ফুল প্রিপেয়ার থাকতে হবে। চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আসি। শুধু কোশ্চেন প্র্যাকটিস করবো না, তার সাথে যেটুকু কনসেপ্ট দরকার সেটুকু কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করবো। আশা করছি সাউন্ড আমার ক্লিয়ার আছে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। চলো ফটাফট কোশ্চেনের দিকে এগিয়ে যাওয়া যাক। যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় কিন্তু তার সরণ শূন্য হয় তবে কৃতকার্য কত? আচ্ছা, কৃতকার্য মানে কি? ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান যদি আমাদের বলা হয় তাহলে কি এফ ডি কস থিটা। এফ ডি কস থিটা। ডব্লিউ সমান হচ্ছে কি এফ ডি কস থিটা। এফ মানে কি? এফ মানে হচ্ছে তোমার ফোর্স, আর ডি মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা সরণ বলি। আচ্ছা, এখানে যদি বলছে সরণ শূন্য, আচ্ছা সরণটা যদি এখানে শূন্য হয়ে যায়, বাকি আমার যাই থাকুক না কেন, আমার কৃতকার্য কি হয়ে যাবে, মানে ওয়ার্ক ডান কি হবে? শূন্য হয়ে যাবে। ওয়ার্ক ডান আমাদের শূন্য হয়ে যাবে। এর মানেটা কি? তুমি একটা গ্রাউন্ডে মাঠ করছো, গ্রাউন্ডে একটা মাঠ করছো, ঠিক আছে, ধরো তুমি 800 মিটার কমপ্লিট করছো বা 1000 মিটার কমপ্লিট করছো, তুমি 200 মিটারের ট্র্যাক 5 বার তুমি দৌড়েছো, তোমার কৃতকার্য কিন্তু শূন্য। তুমি যে কাজটা এতক্ষণ করলে সেটা কিন্তু তোমার জিরো। কেন? কারণ তোমার হচ্ছে তুমি যে জায়গা থেকে শুরু করেছিলে সেই জায়গাতেই তুমি থেমে গেছো। তার মানে কি? তোমার ডিসপ্লেসমেন্ট শূন্য, সরণ শূন্য, আর সরণ শূন্য মানে কি? তোমার কৃতকার্য শূন্য। ঠিক আছে, সায়েন্সের ভাষায় কার্য হচ্ছে শূন্য। যতই তুমি তোমার ঘাম ঝরে যাক, হাঁপিয়ে যাও, তোমার কার্য কিন্তু সেখানে শূন্য। চলো 2 নাম্বার কোশ্চেনটা টেকনিশিয়ান গ্রেড 3 তে এসে দেখো, বলছে 21 নিউটন এর একটি ধ্রুবক বল একটি বস্তুকে তার নিজের অভিমুখে 3 মিটার স্থানান্তরিত করে। কি বললাম? 21 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে এবং একটি বস্তুকে তার নিজের অভিমুখী, এই যে লাইনটা, এটা কিন্তু মানে এই যে ওয়ার্ড দুটো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিজের অভিমুখে মানে বল যেদিকে ক্রিয়া করছে বস্তু ঠিক সেদিকেই যাচ্ছে। 3 মিটার স্থানান্তরিত হচ্ছে। ধরো এটা একটা বস্তু, এটা একটা বস্তু, আমি এখানে বল প্রয়োগ করছি, কত বল প্রয়োগ করছি? 21 নিউটন। এবং বস্তুটা যাচ্ছে কোন দিকে? এদিকেই যাচ্ছে, যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই যাচ্ছে। এবং কতটা ডিস্টেন্স যাচ্ছে? ধরো এখানে ছিল, এখান থেকে গেছে এতটা, 3 মিটার ডিস্টেন্স গেছে। তোমাকে বলেছে কৃতকার্য কত হবে। কৃতকার্য মানে কি? একটু আগে তোমাদেরকে বললাম ডব্লিউ সমান হচ্ছে কি এফ ডি কস থিটা। এফ ডি কস থিটা। আচ্ছা, থিটা মানে কি? যেদিকে তোমার যাচ্ছে বল ক্রিয়া, যেদিকে বল ক্রিয়া করছে সেদিকে যদি বস্তুটা মুভ করে তাহলে থিটা মানটা কত হবে? জিরো। জিরো। আচ্ছা, এখানে ফোর্স কত বলে দেওয়া আছে? বলবে 21 নিউটন। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কত হয়েছে? 3 মিটার। আর থিটার মান কত? বলবে 0 ডিগ্রি। আর কস জিরোর মান কত? বলবে 1। তাহলে 21 ইন্টু 3 কত হলো? 63 জুল, কারণ কার্যর একক হচ্ছে তোমার জুল। তুমি এখান থেকে এটাও বলতে পারো যে জুল মানে হচ্ছে কি নিউটন মিটার, এটাও তোমাদের কোশ্চেন আসতে পারে, জুল মানে হচ্ছে নিউটন মিটার। ঠিক আছে, আর এটাও কোশ্চেন আসতে পারে যে 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক। 1 জুল হচ্ছে তোমার 10⁻7 আর্ক। জুল হচ্ছে তোমার এসআই ইউনিট, আর আর্ক হচ্ছে তোমাদের সিজিএস ইউনিট। কার? ওয়ার্ক ডান বা কার্যের। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে একটি ধ্রুবক বল দ্বারা কৃতকার্য কোনো নিচের কোনটির উপর নির্ভর করে। একটি ধ্রুবক বল দ্বারা কৃতকার্য নিচের কোনটির উপর নির্ভর করে? ম্যাগনিটিউড অফ ফোর্স, বলের মান, বোথ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, আর ডিসপ্লেসমেন্ট অনলি, আর মাস অফ দ্য অবজেক্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। কনসেপ্ট কিন্তু একটাই, কি যে ওয়ার্ক ডান হচ্ছে তোমার কত? এফ ডি কস থিটা।
এফডি কস থিটা। তার মানে কি এখানে ফোর্স আছে, মানে ম্যাগনিটিউড আছে, কিন্তু শুধু ম্যাগনিটিউড নিয়ে তো কাজ নেই, ফোর্সের বলের মান নিয়ে তো কাজ নেই, তার সাথে ডিসপ্লেসমেন্টটাও দরকার। এবার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট নিয়েও কাজ নেই, তার সাথে এই থিটা মানে দুটো মানে যেদিকে বল ক্রিয়া করছে আর যেদিকে সরণ হচ্ছে সেটার মধ্যে যে কতটা ডিগ্রি কোণ করছে সেটাও কিন্তু আমাদের দরকার। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ফোর্সও দরকার, ডিসপ্লেসমেন্টও দরকার এবং তাদের মধ্যবর্তী যে কোণ সেটাও দরকার। ক্লিয়ার কনসেপ্ট? আশা করছি ক্লিয়ার ওয়ার্ক ডানটা জিনিসটা কি বা কেন। এখানে একটা বলছে দেখো যে একটি গতিশীল বস্তুর ওপর ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য সাধারণত কেমন হয়। কৃতকার্য সাধারণত কেমন হয়, একটু স্পিড মেনটেন করবে কারণ সায়েন্সের কোশ্চেন, তোমরা ধীরে সুস্থে ক্লাস দেখবে আর স্পিডকে একটু মেনটেন করবে, ফটাফট ক্লাসে অ্যান্সার দেবে। বলছে একটি গতিশীল বস্তুর ওপর, আচ্ছা কোনো বস্তু ধরো একটা টেবিলের ওপরে আমি একটা বক্স রেখেছি এবং এটাকে একটা দড়ি দিয়ে টানছি, এটা একটা দড়ি দিয়ে টানছি, এটা ধরো একটা টেবিল বা কোনো সারফেস বলতে পারে, এটা হচ্ছে একটা সারফেস, এদিকে আমি টানছি, আমি মনে করছি এটা 10 নিউটন বল আমি দিয়ে আমি প্রয়োগ করছি এবং বস্তুটা হচ্ছে আমি যেদিকে টানছি সেদিকে যাচ্ছে। তার মানে কি আমি যেদিকে বস্তুটা টানছি বা যেদিকে আমি বল প্রয়োগ করছি সেই দিকেই বস্তু সরণ হচ্ছে, প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা, এই যে বস্তুটা যাচ্ছে এটাতে কিছু একটা বাধা সৃষ্টি করছে, কে বাধা সৃষ্টি করছে? যে তলের ওপর টানছি, সেই তলের ওপর যে তলের ওপর টানছি সেটা কি বাধা সৃষ্টি করছে? বলবে বিপরীত দিকে ঘর্ষণ বল, যেটা আমরা ফ্রিকশন ফোর্স বলি, ঘর্ষণ বল সেটা ক্রিয়া করছে। ফ্রিকশন ফোর্স মানে উল্টো দিকে ঘর্ষণ, সেখানে হয়তো হতে পারে যে 2 নিউটন বল ঘর্ষণ বল ওইদিকে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি একটা কাজ হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আর একটা কাজ কি হচ্ছে যে পিছন দিকে তোমাদের ঘর্ষণ বলটাকে ক্রিয়া করছে। তাহলে বলছে সেই কৃতকার্য দ্বারা সেই রকম কৃতকার্য সাধারণত কেমন হয়। আচ্ছা, আমরা কি একটাই কনসেপ্টে ডব্লিউ সমান হচ্ছে কি এফ ডি কস থিটা, ভালো করে বোঝার চেষ্টা করবে, কস থিটা। আচ্ছা, তোমাকে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, আমি মনে করছি যে 10 নিউটন বল আমি প্রয়োগ করছি এবং ধরো মনে করছি আমি এখানে 3 মিটার যাচ্ছে, এখানে কোশ্চেনে ধরে নিচ্ছি সামথিং। তার মানে কি আমার কৃতকার্য কত হবে? 10 × 3। ক্লিয়ার? এই যে থিটা, এই থিটার মানটা কত? আমি টানছি এদিকে কিন্তু ঘর্ষণ বল ক্রিয়া করছে এদিকে, তাহলে কি এই যে কোণটা, এই কোণের মান কত? বলবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এটুকু জানো তোমরা যে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। -1, তাহলে এটা কত আসবে? cos 180 ডিগ্রির মান সেটা হচ্ছে -1, মানে 3 × 10 = 30, মানে -30 জুল। -30 জুল। তার মানে কি যখন বিপরীত দিকে বল ক্রিয়া করবে তখন সবসময় কিন্তু ঋণাত্মক হবে, নেগেটিভ থাকবে, ঘর্ষণ বল সবসময় কিন্তু ঋণাত্মক থাকবে। 5এরটা এসো দেখো, সবকটা তো গ্রুপ ডি 2018 সালে কোশ্চেনও আছে, 2025 সালেরও কোশ্চেন আছে, জানুয়ারি তোমাদের ডিসেম্বর এবং জানুয়ারিতে যেগুলো পরীক্ষা হয়েছে গ্রুপ ডি 2026 সালে 2026 জানুয়ারিতে, সেখানকারও কিছু কোশ্চেন তোমাদের তুলে ধরা হয়েছে। এবার দেখো এটা তোমাদের জাস্ট 30টার মতো কোশ্চেন আছে, বাকি যে কোশ্চেনগুলো সেগুলো আমরা কোথায় প্র্যাকটিস করব? ম্যারাথন ক্লাস, মিক্সড প্র্যাকটিস সেট করব। এখন আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি, সপ্তাহের শেষে আমরা কি মিক্সড প্র্যাকটিস সেট করব। ঠিক আছে, যত তোমাদের ফিজিক্সের কোশ্চেন এসছে প্রত্যেক সপ্তাহে একটা একটা করে ক্লাস হবে, যে এইবার এই সপ্তাহে হয়তো ফিজিক্স হচ্ছে, তারপরের সপ্তাহে কেমিস্ট্রি হবে, তারপরের সপ্তাহে বায়োলজি হবে। সেখানে কোন কোন এক্সামকে টার্গেট করা হবে? টার্গেট আমাদের গ্রুপ ডি, কিন্তু প্র্যাকটিস করব আমরা কি এএলপি কোশ্চেন করবো, সেকশন কন্ট্রোলারের কোশ্চেন যেগুলো আছে, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3। আচ্ছা, আরপিএফ কনস্টেবলের কিছু নিউমেরিক্যাল থাকে, সেগুলো দেখবো, এনটিপিসি কিছু আছে সেগুলো দেখবো, এবং আরআরবি গ্রুপ ডি তে যেগুলো এসেছে সেগুলোকে আমরা নজর দেবো। বোঝা গেছে? চল, 5 থেকে এটা কি কোশ্চেন বলেছে, আশা করছি তোমরা অ্যান্সার করতে পেরেছো, যে 50 নিউটন এর একটি বল একটি বস্তুকে 10 মিটার স্থানান্তরিত করা হচ্ছে, তাহলে তার কৃতকার্য কত? তার কৃতকার্য মানে কি ডব্লু মানে হচ্ছে 50 নিউটন আর হচ্ছে তোমার 10 মিটার। তাহলে কোনো কোশ্চেন যদি দিক বলে না দেয় তাহলে আমাকে মেনে নিতে হবে কি যেদিকে বল ক্রিয়া করছে সেদিকেই সরণ হচ্ছে। তাহলে 50 × 10 কত হচ্ছে? 500 জুল। 500 জুল। এবার এখানে cos থিটা কেন লিখলাম না? কারণ থিটার মান এখানে 0 আর cos 0 মান হচ্ছে 1। তাহলে 50 × 10 × 1 মান হচ্ছে কত? 500। আর ওয়ার্ক ডানের ইউনিট কত? 500 জুল। এই ক্লাসের পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা টেলিগ্রামে কমেন্ট ডেসক্রিপশন বক্সে তোমাদের
টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। ওকে, 1 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেওয়া হলো। খুব ভালো কথা। অভিকর্ষজ বলের কারণে কৃতকার্য কত? অভিকর্ষ বলের কারণে কৃতকার্য কত? ভালো করে বোঝার চেষ্টা করো। কোন একটা বস্তু, যে কোনো একটা বস্তু পৃথিবীতে, সেটা নিচের দিকে অভিকর্ষ বল কত ক্রিয়া করে? বলবে এমজি। এমজি ক্রিয়া করে। এমটা কি? সেটা হচ্ছে বস্তুর ভর, যেটা এখানে 10 কেজি দেওয়া আছে, আর জি এর ভ্যালু এখানে দেওয়া আছে কত? 10। জি এর ভ্যালু হচ্ছে, তো জি এর ভ্যালু হচ্ছে 9.8, কিন্তু তোমার কোশ্চেনে 10 দিয়ে নিয়েছে, মানে কি তোমার কোশ্চেন সলিউশন করতে সুবিধা হবে, পয়েন্টে অ্যান্সার আসবে না। এটা তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের নিচের দিকে কত বল ক্রিয়া করছে? বলবে আচ্ছা, এটা 1 কেজি আছে, 10 নিউটন ফোর্স ক্রিয়া করছে, নিচের দিকে 10 নিউটন বল ক্রিয়া করছে। আচ্ছা, বলছে ওয়ার্ক ডান। আমরা কি বললাম? ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কি হবে? এফ ডি কস থিটা। একটাই সূত্র, এফ ডি কস থিটা। ফোর্স কত ক্রিয়া করছে? বলবে 10 নিউটন। আচ্ছা, ডি 30 মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দিয়েছে, মানে কি 30 মিটার উচ্চতা ডিস্টেন্স আছে কভার করছে ওই বস্তুটা, তাহলে ইনটু 30। আচ্ছা, অভিকর্ষীয় বল যেদিকে ক্রিয়া করছে ঠিক বস্তুটা দেখো সেদিকেই যাচ্ছে, তার মানে কস থিটার মান কত? 0। আর মানে থিটার মান হচ্ছে তোমার 0, তাহলে কস 0 মান কত? 1। তাহলে অ্যান্সার কত হবে? 300 জুল। 300 জুল অ্যান্সার হবে অপশন গ্রুপ ডি, 2018 সালে আসা কোশ্চেন। বলো, কোনো জটিলতা আছে? আমরা ফিজিক্সের নিউমেরিক্যাল নিয়ে অনেক ভয় খাই, কিসের ভয়, তাই না? চলো নেক্সট কোশ্চেন। 5 কেজি ভরের একটি বস্তুকে 4 মিটার উচ্চতায় ওঠানো হলো। প্রত্যেকে অ্যান্সার করবে, কমেন্ট বক্সে প্রত্যেকে অ্যান্সার করবে। আমি একটু স্পিড মেনটেন করছি, তোমরা অবশ্যই নিজের চেষ্টা করবে, কারণ এগুলো মুখোমুখি হয়ে যাবে। দেখো, বেশি একবার কনসেপ্ট জেনে নেওয়া মানে কিন্তু সব কিন্তু মুখোমুখি হয়ে যাবে। যে 5 কেজি ভরে একটি বস্তুকে 4 মিটার উচ্চতায় ওঠানো হলো, ওই বস্তুর ওপর প্রযুক্ত অভিকর্ষজ বলের কারণে কৃতকার্যের মান কত? একটাই ভ্যালু, একটাই সূত্র, যে কৃতকার্য যখন বলেছে কি হবে? এফডি কস থিটা, কিন্তু কোশ্চেনগুলো কি একটু ঘুরিয়ে দেওয়া আছে। আচ্ছা, 5 কেজি ভর, আমি কি বললাম? কোনো একটা বস্তু সবসময় নিচের দিকে কি ক্রিয়া করবে? 5 কেজি ভর দিতে এমজি বল প্রয়োগ করবে। এখানে এম কত? 5 কেজি। জি এর মান কত? 10। তার নিচের দিকে কত বল ক্রিয়া করছে? বলবে 50 নিউটন বল ক্রিয়া করছে নিচের দিকে। বলছে রেজড হাইট 4 মিটার, 4 মিটার উচ্চতায় তাকে তোলা হচ্ছে। তার মানে কি? এই 5 কেজি যে ভরটা, সেটা ওপর দিয়ে কত যাওয়া হয়েছে? বলবে 4 মিটার। 4 মিটার। তার মানে আমাদের ফোর্স ছিল নিচে দিয়ে ক্রিয়া করছে 50, আর ডিস্টেন্স কভার করেছে কত? মানে ডিস্টেন্স না, ডিসপ্লেসমেন্ট কভার করেছে কত? 4। তাহলে থিটার ভ্যালুটা কত? বল ক্রিয়া করছে নিচের দিকে, অভিকর্ষজ বল, আর আমরা তুলছি বস্তুটাকে উপরের দিকে, তাহলে এই দুটো ভ্যালু কত? বলবে 180 ডিগ্রি। আর আমি একটু আগেই বললাম যে cos 180 ডিগ্রি ভ্যালু কত? -1। কত আসবে? -200 জুল। এটা আমাদের অপশন ডি। বলো, এই যে 7টা কোশ্চেন করলাম, কারো কোনো জায়গায় ডাউট? কারো কোনো জায়গায় ডাউট আছে? ঠিক সেম টু সেম কনসেপ্ট, সেটা হচ্ছে 8 এর দাগে। দেখো, আমি একটা কোশ্চেন করে তোমাদের ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি চাইছি ক্লাসের মধ্যে তুমি দুবার তিনবার একই রকম টাইপ দিয়ে 2-3টা অঙ্ক করো, তুমি এখানেই তোমার সূত্র মুখস্থ হয়ে যাবে, এখানেই তোমার কনসেপ্ট হয়ে যাবে ক্লাসের মধ্যেই। ঠিক আছে, কিন্তু তোমাকে একবার রিভাইজ করতে হবে। 0.1 কেজি ভরের একটি বলকে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হলো, যখন এটি 2 মিটার দূরত্বের মধ্যে দিয়ে নিচে পড়ে, তখন অভিকর্ষজ বল দ্বারা কৃতকার্য কত? কিচ্ছু যখন বলবে কৃতকার্য কত, সিম্পল এই লাইনটা লিখে দেবে, সেটা হচ্ছে কি এফডি কস থিটা। এতক্ষণ শিখে গেছো। আচ্ছা, আমি কি বললাম? কোনো একটা বস্তু নিচে দিয়ে কত বল ক্রিয়া করবে? এমজি বল ক্রিয়া করবে। এখানে এম কত দেওয়া আছে? 0.1 কেজি। জি এর মান কত দেওয়া আছে? এখানে কিন্তু 10 দেওয়া নেই, এখানে কিন্তু 9.8 দেওয়া আছে। এত নিউটন বল নিচের দিকে ক্রিয়া করবে, কারণ অভিকর্ষজ বল এদিকে ক্রিয়া করবে। আচ্ছা, তাহলে এফ এর মান কত দাঁড়ালো? 0.1 ইন্টু 9.8। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট কতটা গেছে? বলছে 2 মিটার। তার 2 ডিস্টেন্স গেছে কত, বা ডিসপ্লেসমেন্ট সরণ হয়েছে কত? বলবে 2 মিটার। আচ্ছা, ফেলে দিচ্ছে, স্থির অবস্থাকে ফেলে দিচ্ছে, মানে উপর থেকে নিচের দিকে ফেলে দিচ্ছে। তার মানে কি? উপর থেকে নিচের দিকে ফেলে দেয়, বস্তুটাও নিচের দিকে আসছে, আর অভিকর্ষের বলটাও তাকে নিচের দিকে টানছে। মানে সেম দিকে যাচ্ছে। সেম দিকে মানে কি? cos থিটা। cos থিটা ভ্যালু কত হবে? ওই cos 0 ভ্যালু কত হবে? সেটা হচ্ছে 1। ব্যাস, এটাকে গুণ করে নাও। 8 দুগুণে 16, 6 হাতে হলো 1, 8 দুগুণে 9 দুগুণে 18, 1 হচ্ছে 19।
18 একে হচ্ছে 19। আচ্ছা, কটার আগে দশমিক, দুটোর আগে দশমিক বসিয়ে দাও, 19.6 জুল। এটা আমাদের, আচ্ছা দুটোর আগে দশমিক বলে 1.96 হবে, এটা 1.96 জুল, যেটা আমাদের অপশন সি। এখানে কিন্তু কোনো মাইনাস হবে না, কেন? কারণ বলটাও যেদিকে ক্রিয়া, বলও নিচের দিকে পড়ছে আর অভিকর্ষ বলটাও নিচের দিকে ক্রিয়া করছে, ঠিক আছে? কিন্তু খেয়াল রাখ। এখন কি বললাম আমরা? কৃতকার্য বের করলাম। এতক্ষণ আমরা কি করেছিলাম, যে তার মধ্যে কতটা কার্য সম্পাদিত হচ্ছে সেটা আমরা বের করলাম। 9 কোশ্চেনটা কি বলেছে, যে মধ্যবর্তী কোণ কত, মানে কি যে থিটার ভ্যালুটা যেটা আমরা ধরছিলাম যে 0 ডিগ্রি, ঠিক আছে, 180 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এইখানে তোমার থিটার ভ্যালুটা কত? কোশ্চেনটা কি বলেছে, যে 20 নিউটন একটি বল একটি বস্তুকে 2 মিটার স্থানান্তরিত করা হলো এবং 20 জুল কার্য সম্পাদিত হয়। তাহলে আমরা কি লিখবো? কার্য বলেছে মানে ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফডি কস থিটা, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফডি কস থিটা। আচ্ছা, কতটা তোমার ওয়ার্ক হয়েছে, কার্য কত করেছে? বলবে 20 জুল কার্য হয়েছে। তাহলে কি হবে? ডব্লিউর জায়গায় 20 জুল। আচ্ছা, ফোর্স কত প্রয়োগ হয়েছে? বলবে 20। তাহলে এফ এর মান হচ্ছে কত? 20। আচ্ছা, ডি এর মান কত? বলবে 2 হচ্ছে তোমার ডি, এতটা স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায় গেছে 2 মিটার। থিটার ভ্যালুটা আমাকে জানতে চেয়েছে, তাহলে আমি কস থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে, কস থিটার ভ্যালুটা আমাকে বের করতে হবে। 20 কেটে গেল, তাহলে কস থিটার মান কত আসবে? কস থিটা মানে হচ্ছে হাফ, আর হাফ মানে হচ্ছে তোমার কস 60। তাহলে থিটার ভ্যালু কত? 60 ডিগ্রি। এটা আমাদের অপশন এতে আছে, 60 ডিগ্রি। ক্লিয়ার? প্রত্যেক ক্লিয়ার? চলো, তাহলে এতক্ষণ যে কোশ্চেনগুলো আমরা সলভ করলাম বা যে নিউমেরিক্যালগুলো সলভ করলাম সেটা কিসের উপর ডিপেন্ড করে? কার্যের উপর ডিপেন্ড করে। এরপর আমরা আসছি কি শক্তিতে, যে এনার্জি যেখানে আছে সেখানে কিছু আমরা কোশ্চেন সলভ করব। একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমাদের রেলওয়ে সবসময় কিন্তু এনসিইআরটি ফলো করে, গ্রুপ ডি, ঠিক আছে? এবার এনসিইআরটি কিছু সিলেবাস চেঞ্জ হয়েছে, কিছু তোমাদের ইনক্লুড হয়েছে, এবং সেই সব কোশ্চেন তো প্রিভিয়াস ইয়ারে তো আসেনি, কিন্তু বিভিন্ন এসএসসি পরীক্ষায় এসেছে, বিভিন্ন স্টেট পরীক্ষায় এসেছে। তো আমার টার্গেট হবে যে নেক্সট যে ম্যারাথন ক্লাসটা থাকবে সেখান থেকে তোমাদের ওইখানে কিছু তোমাদের কোশ্চেন নিয়ে আসা। তাহলে কিন্তু রেলের পরীক্ষায় বিগত বছরের পরীক্ষায় আসেনি, এনটিপিসিতে এসেছে, ঠিক আছে, কিন্তু গ্রুপ ডি তে আসেনি। তো সেগুলো কিছু অ্যাড করা। তো যারা রেলওয়েকে ফোকাস রেখেছো অবশ্যই কিন্তু শনিবার এবং রবিবার তোমরা কিন্তু ম্যারাথন ক্লাসে জয়েন করবে, ওকে? আচ্ছা, বলছে কার্য করার ক্ষমতাকে কি বলা হয়? কার্য করার ক্ষমতাকে আমরা কি বলি? এনার্জি বলি। কার্য করার ক্ষমতাকে আমরা এনার্জি বলি। তো একই কোশ্চেন গ্রুপ ডি তে এসেছে, আচ্ছা এলপি তে এসেছে, টেকনিশিয়ানে এসেছে, একই কোশ্চেন। বেশ, এনার্জি কত রকমের হয়? এনার্জি মূলত 2 রকমের, এছাড়া অনেক এনার্জি থাকে। আচ্ছা, একটা কি কাইনেটিক এনার্জি। এবার ওয়ার্ডগুলো একটু তোমাদের জটিল লাগতে পারে। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে তোমার গতিশক্তি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে কি? গতিশক্তি। আর পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কি? স্থিতিশক্তি। এবার দেখো, শক্তি তো এনার্জি তো অনেক রকমের হয়, কিন্তু এক্সামে কোনগুলো আসে? বলবে যেগুলো গতি আছে সেই যে তখন মেটেরিয়ালস উল্কাপাত হচ্ছে সেটাও একটা গতি আছে, ওয়াকিং আমি হাঁটছি সেটাও একটা গতি আছে, তার মানে কি হলো? কাইনেটিক এনার্জি, গতিশক্তি। আমি পড়ে যাচ্ছি সেটাও ফলিং, এরোপ্লেন ফ্লাই করছে, থ্রোয়িং এ বল, এটা হচ্ছে গতিশক্তি। এক্সাম্পলে গতিশক্তির এক্সাম্পল খুব কম আসে কোনটা? পোটেনশিয়াল, কারণ এটা আমরা বুঝতে পারি না। আচ্ছা, পোটেনশিয়াল জিনিসটা কি? যে ধরো কোনো একটা বস্তু সিম্পলি ছবির দিকে তুমি ছেড়ে দাও, আমি যেটা বলছি সেটা খেয়াল রাখো। একটা উদাহরণ নিচ্ছি, ধরো একটা পাথর পড়ে আছে, তুমি তাকে জোরে আঘাত করছো, কিন্তু তোমার হাতে কি চোট লাগছে? কেন? কেন? কারণ পাথরটা তোমাকে ব্যাক করছে, ঠিক আছে? তাই এর মানে কি? পাথরে একটা কোনো রকম শক্তির সঞ্চয় আছে, যার ফলে তুমি ওকে ভাঙতে পারছো না, বা তুমি ওর শেপ চেঞ্জ করতে পারছো না, বা আকার তুমি চেঞ্জ করতে পারছো না। তাহলে নিশ্চয়ই পাথরের মধ্যে একটা শক্তি আছে, কিন্তু পাথর তো গতিশীল না, পাথর তো এক জায়গাতে আছে, তার মধ্যে যে শক্তিটা লুকিয়ে আছে সেটাই হচ্ছে কি? স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? উদাহরণ কি কি আছে? বো অ্যান্ড অ্যারো, তীর ধনু। ধরো একটা তীর ধনু তুমি নিয়েছো, এখানে ছেড়ে দিলে মাটিতে পড়ে যাবে, দেখবে। কিন্তু তীরটা যদি তুমি টানো, তাহলে কি হবে? এই যে রাবার থাকে বা যেটা থাকে সেটা কি টেনে থাকে, তো সেটা কি স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, যখন ছেড়ে দিচ্ছ তোমার গতিশক্তি রূপান্তরিত হচ্ছে।
ঠিক আছে, তাহলে এটা যে টানছি এটা হচ্ছে কি স্থিতিশক্তির একটা উদাহরণ। ঠিক সেরকম এই যে আমরা এটা কি একটা বলি জানো, ওই যে গুলতি গুলতি যখন করি সেটাও একই কেস। আচ্ছা, অ্যাপেল অন এ ট্রি, একটা গাছে যখন অ্যাপেল থাকে সেটা কি পড়ে গেলেই মানে কিছু দিয়ে মোটাটা যদি ছেড়ে যায় তাহলে কি হবে, পড়ে যাবে। কিন্তু তার মধ্যে কি শক্তি সঞ্চিত ছিল, বলবে স্থিতিশক্তি সঞ্চিত ছিল। যদি গতিশক্তি সঞ্চিত থাকতো তাহলে কি অ্যাপেলটা কি হচ্ছে, দৌড়ে বেড়াতো গাছের মধ্যে, এই পাতা থেকে ওই পাতা, এই পাতা থেকে ঘুরে বেড়াতো। কিন্তু সেটা তো করেনি অ্যাপেল কি হচ্ছে, একটা জায়গায় স্থির ছিল। তো তার মধ্যে কি স্থিতিশক্তি সঞ্চিত ছিল, এবং যখনই সেটা পড়ে গেছে সেটা মাটিতে পড়েছে। নিউটন স্যার এটাকে লক্ষ্য করেছিলেন, সেটা নিয়ে অনেক কিছু আমাদের পড়তেও হয়। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ড্যাম হোল্ডিং বা ওয়াটার। ড্যাম্পে যখন জল সঞ্চয় করা থাকে তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। কি করে বুঝতে পারলে, যখনই তুমি ড্যামকে খুলে দিচ্ছ তখন কি একটা বিরাট ফ্লোতে জল পাস হচ্ছে, তার মানে কি তার মধ্যে একটা শক্তি সঞ্চিত ছিল কিন্তু সে পাস হতে পারছিল না। আর আমরা এটা জানি যে কনজারভেশন অফ এনার্জি এটা রুলসে জানি যে শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি কি হয়, এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। শক্তির ধ্বংসও করা যায় না, আবার সৃষ্টিও করা যায় না। ক্লিয়ার? চলো, বলছে গতিশীল বস্তুর জন্য তার মধ্যে যে শক্তির সৃষ্টি হয় তাকে কি বলা হয়? গতিশীল বস্তুর জন্য গতিশীল বস্তুর গতির জন্য যে শক্তি সৃষ্টি হয় অবশ্যই কি বলা হবে, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। আচ্ছা, কোন একটা বস্তুর কাইনেটিক এনার্জি কিভাবে পরিমাপ করা হয়? কোন একটা বস্তুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিভাবে পরিমাপ করা হয়? বলবে হাফ এম ভি স্কোয়ার। কি বললাম, হাফ এম ভি স্কোয়ার। দেখো বলেছে 4 কেজি একটা ভরের একটা বস্তু গতিশক্তি হচ্ছে তোমার কত, 72 জুল। বস্তুটির গতিবেগ বা চাল নির্ণয় করো। তার মানে কি তোমাকে এখানে গতিশক্তি বলে দেওয়া আছে, গতিশক্তিটা কত, বলবে 72। আচ্ছা, এটা হচ্ছে তোমার হাফ। ভর কত, বলবে 4 কেজি। তোমাকে ভি এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো? আচ্ছা, 4 18 বাদ, তো 18 দুগুণে 36, তার মানে ভি স্কোয়ারে ভ্যালু আসছে কত, ভি স্কোয়ারে ভ্যালু আসছে 36। তাহলে ভি এর ভ্যালু কত আসবে, 6। আর স্পিড বলেছে মানে কি মিটার পার সেকেন্ড অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? খুব সোজা। 13 দাগের এসছি, এম ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে তার গতিশক্তি হয় 25 জুল। আচ্ছা, যদি এর গতিবেগ দ্বিগুণ করা হয় তবে 10 মিটার পার সেকেন্ড করা হয় তবে গতিশক্তি কত? কারণ তোমাকে দুটো কেস বলে দিয়েছে, একটা এই প্রথম যে লাইনটা আছে সেখান থেকে তোমাকে এম এর ভ্যালু নির্ণয় করতে হবে, আর সেকেন্ড যে লাইনটা আছে এম এর ভ্যালুটা থেকে এম এর ভ্যালুটা নিয়ে গতিশক্তি নির্ণয় করতে হবে। আর আমরা কি জানি, গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার। আমরা কি এতক্ষণ পর্যন্ত আমরা কটা সূত্র শিখলাম, দুটো সূত্র আমরা শিখলাম। একটা কি, ডব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ ডি কস থিটা, আর কাইনেটিক এনার্জি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ব্যাস। বেশ। আচ্ছা, বলেছে এম ভরের একটি বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল থাকলে তার গতিশক্তি হয় এত। তাহলে প্রথম ক্ষেত্রেও গতিশক্তিটা বলে দেওয়া আছে, সেটা কি 25 জুল। আচ্ছা, হাফ এম ভি স্কোয়ার, এম এর মানটা আমাকে বের করতে হয়, ভি এর মানও দেওয়া আছে কত, 5 মিটার পার সেকেন্ড, তাহলে ভি স্কোয়ার মানে তো 5 স্কোয়ার মানে কত, 25। 25 কেটে গেল, তাহলে এম এর ভ্যালু কত আসবে, 2 কেজি। এম এর ভ্যালু কত আসছে, 2 কেজি। এই এম এর ভ্যালুটাই তোমাকে এখানে পুট করতে হবে। ঠিক আছে, করে দাও। এম হাফ, এম এর ভ্যালু হচ্ছে কত, 2 কেজি। এম এর ভ্যালু হচ্ছে 2 কেজি। আর সেকেন্ডে একটা কথা বলেছে, স্পিড এখানে 10 মিটার পার সেকেন্ড করা হয়েছে, মানে আগে 5 মিটার পার সেকেন্ড ছিল, সেটাকে দ্বিগুণ করে 10 মিটার পার সেকেন্ড করা হয়েছে। তাহলে এখানে কত বসবে, 10। 2 কেটে গেল, কত অ্যান্সার হবে, আচ্ছা 10 এর স্কোয়ার আছে মানে কি 100। 10 এর স্কোয়ার, কারণ ভি স্কোয়ার আছে, তখন 10 এর স্কোয়ার মানে কত, 100। আর এনার্জি সূত্র কি, একক কি, সেটা হচ্ছে তোমার জুল। অ্যান্সার হবে 100 জুল। কোনো জটিলতা আছে কিচ্ছু নেই, জাস্ট ভ্যালু পুট করা, সমীকরণটা সমাধান করা, আর কি আছে কোশ্চেনের মধ্যে। আচ্ছা, 14 দাগের কোশ্চেনটা এসো। কোশ্চেন নাম্বার 14, ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? আর তোমাদের প্রত্যেকদিন লাইভ ক্লাস হয়, সকাল 10টা থেকে তোমাদের সায়েন্সের ক্লাস হয়, প্রত্যেকদিন বলবো না, সোম বুধ শুক্র সায়েন্সের ক্লাস হচ্ছে, আপাতত এই সপ্তাহে 3 দিনই চলবে। আর শনিবার এবং রবিবার তোমাদের ম্যারাথন ক্লাস চলে, এবং তোমাদের
মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার জিকে সিরিজ চলছে। জিকে সিরিজ, জিকে কোশ্চেন, ওখানে কিন্তু সায়েন্সের কোশ্চেন থাকে না, শুধু জিকে থাকে, হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে এইগুলো থাকে, ঠিক আছে। আর ম্যাথের ক্লাস হয় দুপুর 2টো থেকে মঙ্গলবার আর হচ্ছে শুক্রবার। অবশ্যই এইসব ক্লাসগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যখনই তোমাদের লাইভ ক্লাস থাকবে তোমরা যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও। একটি গাড়ির ভর হচ্ছে তোমার 150 কেজি, 120 কেজি। একটি গাড়ির ভর কত আছে? 120 কেজি। গাড়িটির গতিবেগ বলেছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। গাড়িটার গতিবেগ কত বলেছে? 72 কিলোমিটার পার আওয়ার। বেশ, গাড়িটার গতি আছে তোমার 72 কিলোমিটার পার আওয়ার, থেকে বাড়িয়ে 108 কিলোমিটার পার আওয়ার করা যাচ্ছে। কতটা কার্য করতে হবে? মানে এই যে 72 কিলোমিটার আওয়ার থেকে যে 108 কিলোমিটার করলাম, তাহলে কতটা কার্য করতে হবে, ঠিক আছে। বেশ, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যতটা আমরা এনার্জি প্রয়োগ করব, শক্তি দেব, ততটাই কার্য হবে, প্রথম কথা। বেশ, তাহলে এই 72 কিলোমিটার পার আওয়ার কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে, তাহলে কি করব? 72 ইন্টু 5/18, 4×18 72, আসবে কতটা? 20 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? 108 কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে, তাহলে কি করব? 108 ইন্টু 5/12, 5/18, সরি 5/18, 5/18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। 5/18, 18 6 হচ্ছে তোমার 108, 5 6 হচ্ছে কত? 30, 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমাদের স্পিড দাঁড়ালো কত? 20 মিটার পার সেকেন্ড থেকে আমি 30 মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, আমার কত শক্তির প্রয়োজন বা কতটা কার্য আমাকে করতে হচ্ছে। ক্লিয়ার? বেশ, তাহলে প্রথম যেটা হচ্ছে, সেখানে সূত্র কি আমাদের? হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এম এর মান কত দেওয়া আছে? 120। তাহলে প্রথমে যেটা লাগছে, তাহলে হাফ 120, আর ভি এর মান কত ছিল প্রথম ক্ষেত্রে? 20, আর 20 স্কোয়ার মানে কত হবে? 400। তাহলে 200 হচ্ছে তোমার 400, আর 1200 ইন্টু 200 মানে হচ্ছে তোমার কত? 2400। 2400 কি? জুল। 2400 জুল। ক্লিয়ার? 2400 কেন হবে? 24,000 হবে, 24,000 হবে, 24,000 জুল, তাই তো? 24,000 জুল। নেক্সট যখন এই 108 কিলোমিটার পার আওয়ার করছি, সেটাকে পরিমাপ করো, যে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এম ভর তো সেই 120 কেজি, আর স্পিড কত? স্পিড এখন 30 হয়ে গেছে, 30 এর স্কোয়ার মানে কত? 900। 900, আচ্ছা 2, এটা তোমার রয়েছে কত? 60, তাহলে 6 9 54, 5000, 54,000, 54,000, 54,000 জুল, ঠিক আছে। 54,000 জুল। আচ্ছা, তার ডিফারেন্সটা কতটা হবে? ডিফারেন্সটা কতটা হবে? বলবে 54,000 থেকে আমি কি করে দেবো? এই 1000 আমি 2400 বিয়োগ করে দেবো। এই যতটা প্রয়োগ হয়েছে, তাহলে কত প্রয়োগ হয়েছে? বলবে 30,000 প্রয়োগ হয়েছে, 30,000 প্রয়োগ হয়েছে, তাই না? 30,000 আমাকে এক্সট্রা, 30 জুল আমাকে এক্সট্রা কাজ করতে হয়েছে। এই 30,000 যে এক্সট্রা জুল কাজ করতে হয়েছে, এটাই তোমাকে বের করতে বলেছে। আর 30,000 মানে কত? 3 ইন্টু 10⁴ জুল, কারণ 4টে শূন্য আছে, 10-এর মাথায় 4 হবে, তাহলে অ্যান্সার কত হবে? অপশন সি। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। কারো যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেনে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে অবশ্যই সেখানে অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে, যে কোথায় তোমাদের বুঝতে ভুল হচ্ছে। এটা আমাদের প্রত্যেক দিনই তোমাদের লাইভ ক্লাস থাকে, বাট আজকের ক্লাসটা তোমাদের রেকর্ডিং প্রোভাইড করা হয়েছে, কারণ যে সময় তোমরা ক্লাসটা দেখছো সেই সময় আমি ক্লাসের মধ্যে নেই, একটু আমি বাইরে গেছি, সেই জন্য আমার তোমাদের যাতে ক্লাস যেন স্কিপ না হয়, ওই জন্য আমাকে রেকর্ডিং ফর্ম এটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কারণ এক্সাম তোমাদের সামনেই রয়েছে, তাই না? কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার আছে কি 15, যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে একটি চলমান 1500 কেজি ভরের একটি গাড়িকে স্থির অবস্থায় আনতে ন্যূনতম আনুমানিক কত কার্যের প্রয়োজন হয়? ন্যূনতম আনুমানিক কত কার্যের প্রয়োজন হয়? ক্লিয়ার? বলো। বলছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে 1500 গাড়ি এত যদি ন্যূনতম কত স্থির অবস্থায় আনতে, স্থির অবস্থায় আনতে। দেখো আমাদের স্পিড কি আছে, মানে তোমার গতিশক্তি, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, প্রথমটা যদি করি, তাহলে হাফ
এম এর মান কত তোমার হচ্ছে 1500 কেজি, তাহলে ইন্টু 1500। আচ্ছা 60 কিলোমিটার পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে তাহলে কি করবো, 5 এর 18 দিয়ে গুণ করে দেবো। 6 3 18, 6 10 60, তার মানে কত দাঁড়াচ্ছে 50/3। 50/3টা কি এখন কিন্তু কিলোমিটার পার আওয়ারে নেই, এখন কি হয়ে গেছে মিটার পার সেকেন্ড হয়ে গেছে, মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে আমরা কি করবো ভি স্কোয়ার মানে 50/3 ইন্টু 50/3। এটা তোমার ফার্স্ট কেস। এই স্পিডে চলছিল তাকে তুমি কি করেছো স্থির করেছো, তার মানে কি এখানে স্থির করেছে মানে কি ভিটা 0 হয়ে গেছে। আচ্ছা ভি যদি তোমার 0 হয়ে যায় তাহলে হাফ এম ভি স্কোয়ারের ভ্যালু কত বলবে 0, কারণ ভি এর মান যদি তোমার 0 হয়ে যায় তাহলে বাকিটা সবই তো 0, তাহলে এটা হচ্ছে 0। তাহলে কতটা কার্যের প্রয়োজন করতে হয়েছে, এটা থেকে এটা মাইনাস করে দেবো, আর 0 মাইনাস করা মানে কি যেটা ছিল সেটাকে বললেই হবে। মনে করো আমি 10 টাকা ধার নিয়েছি কোথা থেকে, আমি এখন এখন আমার কাছে তার কোনো ধার নেই, তার মানে কি আমি তাকে আমি কত টাকা দিয়েছি বলবে 10 টাকা দিয়েছি, কেন যতটা এক্সট্রা ছিল ততটা আমি কভার করে দিয়েছি। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করে বের করে নাও। আচ্ছা 3 দিয়ে কেটে যায়, 3 500 হচ্ছে তোমার 1500। আচ্ছা 2 দিয়ে কাটো, 2 দিয়ে যদি কাটি 2 250। আচ্ছা 5 5 25, 25 25 হচ্ছে তোমার 625, 625। আচ্ছা একটা দুটো তিনটে শূন্য, তিনটে শূন্য। হুম 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 1500 কেজি ছিল তাই তো, হ্যাঁ 1500 কেজি ছিল, তিনটে শূন্য। ওকে কোনো অসুবিধা নেই। আচ্ছা বাই নিচে 3 আছে, আচ্ছা নিচে 3 আছে। আচ্ছা 3 দুগুণে 6.08, 2.08। যখন 2.08 দেখছি দেখো আর একটাও অপশনে নেই, একটাই রয়েছে সেটা হচ্ছে অপশন এ, সেটা হচ্ছে অপশন এ। আমি আগে চলে যাব, কারণ কি আমার আর দরকার নেই, আমার দরকার হচ্ছে এমসিকিউ কোশ্চেন, আমার এটুকু করলেই আমার অ্যান্সার আমি 1 নাম্বার পেয়ে যাব। কোশ্চেন নাম্বার 16 বলছে একটি গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনার জন্য কোনো বাহ্যিক বল দ্বারা করা কার্য কার্য কার সমান হয়। মানে একটা বস্তু গতিশীল এবং তাকে আমি স্থির অবস্থায় আনবো, এবং স্থির অবস্থায় আনার জন্য বাহ্যিক বল কি বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। উম, 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 হ্যাঁ যে তার যে বাহ্যিক বলটা যে প্রয়োগ করবো সেটা কোন কার্যের সমান হবে, কোন কার্যের সমান হবে। তা কোন একটা কার্যে বাইরে বাইরে থেকে বল প্রয়োগ করছে মানে কি তার ওজনে কি সমান হবে, ওজনের সমান হবে না, ভরবেগের সমান হবে না, তাহলে গতিশক্তি সমান হবে না স্থিতিশক্তি সমান হবে। বলছে আমি রেস্টে আনছি তাহলে স্থিতিশক্তি সমান হবে না, আমি কি বাইরে থেকে এক্সটার্নাল বল ফোর্স আমি প্রয়োগ করছি তার মানে কি সেটা গতিশক্তি প্রয়োগ হবে, তাহলে কাইনেটিক এনার্জির সমান হবে, কাইনেটিক এনার্জির সমান হবে। মেন স্থিতিশক্তির ডেফিনেশনটা কি, যে স্থির অবস্থায় তার যে শক্তিটা প্রয়োগ করছে সেটা হচ্ছে স্থিতিশক্তি। কোশ্চেন নাম্বার 17 হচ্ছে অবস্থান বা বিন্যাসের কারণে কোন বস্তু যে শক্তি অর্জন করে তাকে কি, কোনো বস্তু যে শক্তি অর্জন করে তাকে কি বলা হয়। এই যে তোমাকে একটা বললাম যে কোনো বস্তু তার অবস্থান বা বিন্যাসের কারণে মানে যে অবস্থায় আছে বা তার বিন্যাসের কারণে, কোশ্চেনের এই যে ওয়ার্ড দুটো এটা কিন্তু মনে রাখতে হবে যে ইটস পজিশনিং অ্যান্ড কনফিগারেশন, বিন্যাস, তার মানে জানবে কি স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি। এই ওয়ার্ড দুটো থাকা মানে তুমি জানবে পোটেনশিয়াল এনার্জি, এটা জাস্ট মনে রাখার উপায়, ঠিক আছে। আর বোঝার কারণ তো পোটেনশিয়াল এনার্জির কনসেপ্ট তোমাদেরকে বলেই দিলাম যে স্থির অবস্থা যেটা থাকবে সেটা হচ্ছে। সেই রকম একটা উদাহরণ দিয়ে দেখো যে একটি বেলুনকে চাপ দিলে বা একটি খেলনার গাড়ি স্প্রিং গোটানো হলে যে স্থিতিশক্তি অর্জিত হয় তা বস্তুটির কোন বৈশিষ্ট্যের কারণ। একটা বেলুনকে চাপ দিচ্ছ, বেলুনটা কি আকৃতি চেঞ্জ হচ্ছে, কিন্তু বেলুনটা কিন্তু তোমাকেও তো একটা ফোর্স দিচ্ছে, তোমাকেও তো একটা শক্তি প্রয়োগ করছে, সেই শক্তিটা হচ্ছে কি স্থিতিশক্তি। একটা খেলনা গাড়ি স্প্রিং গোটানো হচ্ছে, আগেকার দিনে হতো না চাবি দেওয়া গাড়িগুলো, চাবি দেওয়া আগে 2 বার 3 বার 4 বার 5 বার ঘুরিয়ে দিতাম, হ্যাঁ দম দিয়ে দিতাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, তাহলে সেটাকে যখনই ছেড়ে দিতাম কি হচ্ছে একটু এগিয়ে যেত। এই যে এগিয়ে যাচ্ছে কেন যাচ্ছে, কারণ এই যখন আমরা ঘোরাচ্ছি তখন তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। এখন তোমরা মেলায় গেলে ওই গাড়িগুলো হয়তো দেখতে হবে না, বাট আর একটা জিনিস দেখতে হবে, সেই খেলনা একটা ডুগি টাবলে নিয়ে দাঁড়িয়ে আছে, ডট 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 করে বাজাবে, তুমি যখনই একটা পাম্প দেবে, ঠিক আছে, গুড়িয়ে গুড়িয়ে দেবে, দেখবে ডট 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 করে বাজাবে, ওটাও কিন্তু স্থিতিশক্তির উদাহরণ, ঠিক আছে। এটা কোন বৈশিষ্ট্যের কারণ, সেটা হচ্ছে বিন্যাস বা আকৃতি, বিন্যাস বা আকৃতিকার। এই যে বললাম কনফিগারেশন, এই ওয়ার্ডটা মুখস্থ কিন্তু তোমার মনে রাখবে। দেখো 2025 সালে কোশ্চেনটা এসেছিল 16-12 মানে যে রিসেন্ট এক্সামটা হয়েছিল সেই এক্সামে আসা কোশ্চেন। কোশ্চেনকে অনেক রিসার্চ করে তোমাদেরকে তারপর প্রেজেন্ট করতে হয়। আমি সবসময় চাই যে ক্লাস একটা স্কিপ হোক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু কন্টেন্টের কোয়ালিটি যেন
1%ও না কমে। আমি সবসময় প্রত্যেক চাই যেন 0.5% অন্তত বৃদ্ধি পাক, কিন্তু কোয়ালিটি আমি একদম কম্প্রোমাইজ করতে চাই না। ঠিক আছে। এইচ উচ্চতায় অবস্থিত 20 কেজি ভরের একটি বস্তুর স্থিতিশক্তি হচ্ছে তোমার 600 জুল। এইচ এর মান নির্ণয় করো, এইচ এর ভ্যালু নির্ণয় করো। বেশ বেশ যখন আমি বলছি স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি পিই, এর একটা মান মনে রাখবে, পিই মানে হচ্ছে তোমার এমজিএইচ। এমজিএইচ মানে কতটা দূরত্ব আছে, জি এর মানটা হচ্ছে অভিকর্ষজ বল, আর এম এর ভ্যালু হচ্ছে তুমি যে আমার কোশ্চেনে দেওয়া থাকবে। বলছে 20 কেজি ভর, তার মানে কি এম এর ভ্যালু হচ্ছে তোমার 20, জি এর মান এখানে দেওয়া আছে 10, আর এইচ এর মান কত দেওয়া আছে দেওয়া নেই, তোমাকে বের করতে হবে। এবং তোমার স্থিতিশক্তি কত দেওয়া আছে 600 জুল। এখান থেকে এইচ এর মান বের করতে হবে। দেখো 20 আর 10 হচ্ছে তোমার 200, 20 আর 10 হচ্ছে তোমার 200, 200 কে তুমি 3 দিয়ে ভাগ করি, এই 600 কে 200 দিয়ে ভাগ করি, তার কত হচ্ছে 3, তাহলে এইচ এর ভ্যালু কত আসবে 3। অ্যান্সার হয়ে যাবে অপশন এ, একটা লাইনে অ্যান্সার। আর তোমরা নিউমেরিক্যাল নিয়ে ভয় খেয়ে যাচ্ছ, কেন খাবে ভয়, কিসের জন্য? কোশ্চেন নাম্বার 20, 3 কেজি ভরের একটি বলকে 6 মিটার উচ্চতায় তোলা হয়, এর স্থিতিশক্তি কত? এর স্থিতিশক্তি কত? আমি কি বললাম, স্থিতিশক্তি কত যদি বলি পিই, পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ, এমজিএইচ। এম এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, ভর 3, জি এর মান কত দেওয়া আছে 10, এইচ এর মান কত দেওয়া আছে 6, তার 6 3 18, 180, 180। ঠিক আছে, তাহলে 180 জুল, 180 জুল। কোশ্চেন নাম্বার 21, কোশ্চেন নাম্বার 21। যেহেতু এটা লাইভ ক্লাস, তোমরা পরে পজ করে, যে কোনো কোশ্চেন যদি আটকে যায় পজ করেও তোমরা দেখতে হবে, তাই আমি একটু স্পিড মেনটেন করছি যাতে ভিডিওটা লেন্দি না হয়, ঠিক আছে। তোমরা কিন্তু প্রত্যেক কমেন্ট বক্সে কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে। এক ব্যক্তি 22 কেজি ভরের একটি পাথরকে উল্লম্বভাবে 4 মিটার উচ্চতায় তোলা হয়েছে, সম্পাদিত কার্যের পরিমাপ গণনা করো। আচ্ছা, একটা বস্তুকে 4 মিটার উচ্চতায় তোলা হচ্ছে, তাহলে কতটা কাজ কমপ্লিট হবে, কতটা কাজ কমপ্লিট হবে বলবে এমজিএইচ। এমজিএইচ কারণ কারণ এটা কি উচ্চতার উপর ডিপেন্ড করছে, তাহলে কি এটা কি পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এম এর মান কত দেওয়া আছে বলবে 22, জি এর মান কত দেওয়া আছে বলবে 10, এইচ এর মান কত দেওয়া আছে 4, 4 22 হচ্ছে 88, তাহলে 880 জুল, যেটা আমাদের অপশন বি তে। নিচের কোনটি স্থিতিশক্তির একটি উদাহরণ? একটা প্রবাহিত নদী, একটি ঘূর্ণায়মান বল, টেবিলের উপর রাখা একটি বই, একটি চলন্ত ট্রেন। কোনটি? এ ফ্লোয়িং রিভার, দেখো ফ্লোয়িং রিভার কি স্থিতিশক্তি, গতিশক্তি, এটাও হবে না। ঘূর্ণায়মান বল, এটাও হবে না কারণ গতি বজায় আছে। চলন্ত ট্রেন, গতি বজায় আছে, এটাও হবে না। টেবিলের ওপর যে একটা বই রাখা আছে তার মধ্যে কি সঞ্চয় আছে, স্থিতিশক্তি সঞ্চিত আছে। স্থিতিশক্তি সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? স্থিতিশক্তি সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য? ইট ইজ অলওয়েজ জিরো অ্যাট দ্য গ্রাউন্ড লেভেল, ইট ডিপেন্ডস অন মাস, ইট ক্যান বি নেগেটিভ ডিপেন্ডিং অন দ্য রেফারেন্স ফ্রেম, ইট ক্যান নট বি কনভার্টেড ইন্টু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে তোমার গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ভালোভাবে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তুমি একটা বলকে তুমি মাটি থেকে কুড়িয়ে এই জায়গায় নিয়ে আসছো, মনে করছি এর ডিস্টেন্সটা হচ্ছে তোমার 4 মিটার, 4 মিটার, ক্লিয়ার? আচ্ছা, বলটাকে তুমি যখন উপরে তুলছো, আচ্ছা বলের কথা বাদ দাও, মনে করো 2 কেজি একটা বস্তু, মনে করো 2 কেজি একটা বস্তু, বলটাকে যখন তুমি উপরে তুলছো তখন কি হচ্ছে, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যাচ্ছে, অভিকর্ষীয় বলের বিরুদ্ধে যাচ্ছে। আবার সেই বলটাকে বা কোনো বস্তুটাকে যখন নিচের দিকে নামাচ্ছ তখন কি অভিকর্ষীয় বলের দিকে যাচ্ছে। তা দুটো কি সেম থাকবে, দুটো কি তোমার সেম মানে সেম শক্তি ওখানে তুমি প্রয়োগ করবে না? কেন? মানে একটা অভিকর্ষের দিকে, একটা অভিকর্ষের উপরের দিকে। কারণ তোমার কি যে কোশ্চেনের রেফারেন্স অফ দ্য ফ্রেম মানে তোমাকে ডিপেন্ড করছে তুমি কোন দিকে যাচ্ছ বা কোথা থেকে তুমি ভ্যালুটা প্রয়োগ করছো। যাওয়ার সময় যখন আমি উপরে তুলছিলাম তখন আমি এই জায়গা থেকে নিচ্ছি, যখন আমি নিচে নামাচ্ছি তখন আমি এই জায়গা থেকে নিচ্ছি, তা দুটো কিন্তু আলাদা নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অপশন সি। বা সব থেকে এটা আরো যদি বুঝতে পারো যে এখানে ঋণাত্মক কথা বলেছে, ধরো মনে করো এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, তুমি একটা বলকে উপর দিয়ে তুলছো আবার মাটি করে তুমি নিচে দিয়ে নামছো,
যখন তুমি নিচে দিয়ে নামছো তখন এর ভ্যালু কত হয়ে যাবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি -1, আর cos 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তার মানে কি কার্য আমাদের -1 নেগেটিভ ঋণাত্মকে থাকবে। চলো, কোন বস্তুর যান্ত্রিক শক্তিকে কোন দুটি শক্তির সমষ্টি হিসেবে প্রকাশ করা যেতে পারে? কোন বস্তুর যান্ত্রিক শক্তিকে কোন দুটি শক্তির সমষ্টি হিসেবে প্রকাশ করা যেতে পারে? অ্যান্সার বলো। সবসময় জানবে যে মেকানিক্যাল এনার্জি বা যান্ত্রিক শক্তি হচ্ছে তোমার পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি দুটোর সমষ্টি বা যোগফল হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি। বোঝা গেছে? চলো, কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25। কোশ্চেন নাম্বার 25 হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বোঝার চেষ্টা করো। যে 0.5 কেজি ভরের বল 20 মিটার উঁচু একটি ভবনের শীর্ষ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। ভূমিতে আঘাত করার ঠিক পূর্ব মুহূর্তে বলটির গতিজ শক্তি মানে গতিশক্তি কত হবে? মানে ধরো একটা বল এখানে, ঠিক আছে, এটা তুমি একটা ফেলে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, তুমি এখান থেকে বলটা ফেলে দিচ্ছ এবং এটা হচ্ছে তোমার উচ্চতাটা কত বলবে 20 মিটার। উচ্চতাটা কত 20 মিটার। বলটার ওজন ভর কত বলবে 0.5 কেজি। 0.5 কেজি। আচ্ছা, গতিশক্তি মানে কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। তুমি এখানে ভি এর মান তুমি জানো না, তাহলে আমি কি কি মান জানি বলবে হাফ এম এর মান হচ্ছে 0.5 কেজি, ভি এর মান আমি জানি না। ভি এর মান আমি জানি না। একটা সূত্র আছে যেটা তোমার কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি দুটোকে যোগ করে হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি। মানে যতটা কাইনেটিক এনার্জি কমবে ঠিক ততটাই পোটেনশিয়াল এনার্জি বাড়বে। ঠিক আছে, আবার যতটা পোটেনশিয়াল এনার্জি বাড়বে ততটাই কাইনেটিক এনার্জি কমবে। কারণটা কি শক্তি একটা থেকে অপরে রূপান্তরিত হয়। তাহলে সেখান থেকে দুটো কম্পেয়ার করলে আমি একটা কম্পেয়ার করে তুলনা করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাইনেটিক এনার্জি গতিশক্তি সূত্র কি হাফ এম ভি স্কোয়ার, আর স্থিতিশক্তি সূত্র কি mgh। দেখো এখানে ক্যালকুলেশন করো, দেখো এম কেটে গেল, তাহলে এখান থেকে ভি স্কোয়ারের মান কত দাঁড়াবে? ভি স্কোয়ারের মান দাঁড়াবে 2gh। 2gh। তাহলে এই যে ভি স্কোয়ার এর ভ্যালুটা এখান থেকে বের করে নাও। 2 জি এর ভ্যালু তোমাকে দেওয়া আছে কত 10, আর এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 20 মিটার হাইট, তো কত হয়ে যাবে 400। 400। তাহলে আমাদের ভি স্কোয়ার ভ্যালু কত এসছে 400। আচ্ছা, পয়েন্ট তুলে দাও, একটা কেটে দাও, তাহলে 2 20 আর 5 20 হচ্ছে 100। একক কি হবে জুল। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তোমাকে এখানে দুটো জিনিস জানতে হবে, কোশ্চেনটাকে একটু পড়ে বুঝতে হবে, আর এই যে জিনিসটা এটা জানতে হবে। আর এটা তো এতবার তোমাদেরকে কোশ্চেনে করিয়েছি, অবশ্যই তোমাদের এটা মুখস্থই হয়ে গেছে। মুখস্থই হয়ে গেছে। বোঝা গেছে? এইভাবে তোমাদেরকে কোশ্চেন কিন্তু সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 26। যখন একটি পেন্ডুলামের বব তার সাম্য অবস্থান থেকে চরম অবস্থানে দুলতে থাকে তখন কি ঘটে? একটু এটা মনে রাখার চেষ্টা করবে। যখন তারা সাম্য অবস্থা থেকে, পরের স্লাইডে দেখো আছে, যখন এটা হয় দেখো এখানে যখন থাকবে সেখানে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, মানে স্থিতিশক্তি ম্যাক্সিমাম। কেন? তার কারণ হচ্ছে এইচটা এখানে সব থেকে বেশি। আবার দেখো এখানেও দেখো এইচটা সব থেকে বেশি, কিন্তু এখানে হচ্ছে দেখো স্পিড সব থেকে বেশি, ভি এর ভ্যালুটা সব থেকে বেশি। কারণ কি যখন নিচে আসবে কি জোরে যাবে না, আর যখন যাবে কি ওটাকে ম্যাক্সিমাম তো হাইট পর্যন্ত যাবে। তার মানে কি সবসময় পোটেনশিয়াল এনার্জিটা একটু বেশি হবে, মানে স্থিতিশক্তিটা বেশি হবে এবং গতিশক্তিটা একটু হ্রাস পাবে। গতিশক্তি এবং পোটেনশিয়াল এটা যদি বৃদ্ধি পায় এটা হ্রাস পাবে, সিম্পল জিনিস। বলছে কোনটি শক্তির সংরক্ষণশীলতা সূত্রের ফলাফল নয়? একটু স্পিড করতে হচ্ছে কারণ এরপরে আমার পেইড ব্যাচ আছে, ঠিক আছে, তাই একটু জলদি করছি। আশা করছি বুঝতে পারছো তোমরা অবশ্যই। 7:58 বাজে, ঠিক আছে, 8টা থেকে পেইড ব্যাচ। শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যেতে পারে, অবশ্যই এটা ঠিক, একটা রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যেতে পারে। আচ্ছা, 2 নম্বরটা যে টোটাল এনার্জি ইজ ক্লোজ সিস্টেম রিমেন্স কনস্ট্যান্ট, একদম। টোটাল যে শক্তি সেটা কি সবসময় সেম থাকে। কাইনেটিক এনার্জি ক্যান কনভার্টেড ইনটু পোটেনশিয়াল এনার্জি, একদম ঠিক। মোট শক্তির বৃদ্ধির জন্য শক্তির সৃষ্টি করা যেতে পারে। এই যে বলে যে শক্তির সৃষ্টি করা যেতে পারে, সরি, এটা ভুল, কিন্তু অ্যান্সার হবে এটা। কারণ বলছে কোনটি সূত্রের ফলাফল নয়, ঠিক আছে। শক্তির সৃষ্টি করাও যায় না, ধ্বংস করাও যায় না। একটু আগে তোমাদেরকে বললাম যে কাইনেটিক এনার্জি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তি দুটোর যোগফল হচ্ছে কি যান্ত্রিক শক্তি। যত গতিশক্তি বাড়বে ঠিক ততটাই স্থিতিশক্তি কমবে, যত স্থিতিশক্তি বাড়বে গতিশক্তি ঠিক ততটাই কমবে।
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28 এবং আজকের তোমাদের এটা কোশ্চেন ক্লাসের লাস্ট কোশ্চেন। ঠিক আছে, ক্লাস তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, এবং এরপর যে নেক্সট ক্লাস আছে সেটা তোমাদের বায়োলজি চ্যাপ্টারের উপরে আছে। তারপরে আবার নেক্সট সপ্তাহে তোমাদের দুটো ফিজিক্সের ক্লাস থাকবে, একটা বায়োলজি ক্লাস থাকবে। ঠিক আছে, এই করে করে আমরা শেষ করব। আশা করছি ক্লাসের সংখ্যা নেক্সট সপ্তাহ থেকে একটু বাড়তে পারে। ঠিক আছে, সেটা আমি এখন থেকে বলতে পারছি না, শিডিউল যেমন ফাঁকা থাকবে সেই হিসেবে দেখা যাবে। একটি মেশিন 5 সেকেন্ডে 100 জুল কাজ করে, ক্ষমতা নির্ণয় করো। পাওয়ার 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 ডব্লু ডব্লু ইকুয়াল টু কি হবে, সরি, পাওয়ার মানে পি পি ইকুয়াল টু হচ্ছে তোমার ডব্লু/টি, মানে কতটা কাজ করছে, 1000 জুল কাজ করছে, কত টাইম লাগছে 500 সেকেন্ড, তার মানে অ্যান্সার হয়ে যাবে 200 ওয়াট। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, অপশন সি। এই যে তোমাদের 28টা কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন তোমাদের নিউমেরিক্যাল আছে, বাকি যেগুলো তোমাদের স্ট্যাটিক যেগুলো কোশ্চেন মানে সায়েন্সের মধ্যে, সেগুলো আমরা কোথায় ম্যারাথন ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে, কারণ ম্যারাথন ক্লাসে যখন আমি ম্যাথ করাবো তোমাদেরও বোরিং লাগবে। ম্যারাথন ক্লাসে কি যে ফটাফট অ্যান্সার চাই, ফটাফট অ্যান্সার চাই। ঠিক আছে, সেখানে এতটা কনসেপ্টুয়ালি ক্লাস অবশ্যই হয় না ম্যারাথন ক্লাসে। যেগুলো কনসেপ্ট ধরো অজানা যে কিছু জিনিস আছে সেগুলো কনসেপ্ট করা হয়, যেমন ম্যারাথন ক্লাসে তোমাদের লিভার থাকবে, যে লিভার কত রকমের, কোন লিভারের উদাহরণ কি, ঠিক আছে, তার সাধারণ ভ্যালু কত, এগুলো লিভার নিয়ে কোশ্চেন থাকবে। বাকি যেগুলো কোশ্চেন সায়েন্সের পোর্শন আছে সব কটা কোশ্চেন থেকেই কোশ্চেন থাকবে। তো দেখা হচ্ছে ঠিক আবার ঠিক কালকে এই সময়, ঠিক নেক্সট ক্লাসে। ওকে।